শহীদুল, নো শহীদুল। প্রথম কথা আমরা ব্যক্তিগত আক্রমণে না যাই, আমরা একটু সহিষ্ণুতা দেখাই, ব্যক্তিগত আক্রমণে না যাই। অবস্থার কোনো সহিষ্ণুতার ব্যাপার নাই এখানে। উনি একটা মন্তব্য করেছেন আমার ব্যাপারে। আমার এই কথাটা কি ভুল, যে বা আমি পাবলিকের কথা শুনে আমি কি এটা ভুল বলেছি যে আপনি আওয়ামী লীগকে সমর্থন করেন না, এটা কি আমার ভুল? এটা ইয়েস না যদি আপনি বলেন। জি, আপনাকে ধন্যবাদ। এবং আমি আবারও আমাদের শ্রদ্ধেয় সিনিয়র সাংবাদিক নাইমুল ইসলাম খান যদি আমার কথায় আসলে বিব্রত হয়ে থাকেন বা কষ্ট পেয়ে থাকেন, তার জন্য আমি দুঃখ প্রকাশ করি। কারণ আমি না, এটা উনি ভালো বলেছেন যে প্রত্যেকেরই সিনিয়রদের সম্মান করা, জুনিয়রদের ভালোবাসা, কিংবা যে কোনো আলোচনায় শিষ্টাচারের সহিত আলোচনা করা, কথা বলা, এটা একটা ব্যক্তিত্বের পরিচয় বা পারিবারিক শিক্ষা, এবং আমরা এই শিক্ষাটা পেয়েছি, যে কারণে সবসময় সেটার প্রতিফলন ঘটাতে চেষ্টা করি। আর এখানে বিশেষ করে আরো বলি, আমাকেও একটু সুযোগ দিয়েন, যে আপনি কিন্তু এখনো আবার শিক্ষার জন্যই বলছি, এখনো আবার কিন্তু আগের অফেন্সটাকে ডাবল ডাউন করলেন। কিভাবে জানেন? আপনি কিন্তু আপনার বক্তব্যের জন্য সরি না, আপনি বলছেন আমি যদি দুঃখ পেয়ে থাকি এই জন্য আপনি সরি। এই কথাটার মানে হচ্ছে ইউ স্ট্যান্ড বাই হোয়াট ইউ সে। দিস ইজ হোয়াট আমি মনে করি যে অসম্ভব রকম অভদ্রতা হচ্ছে। আপনি আপনার বক্তব্যে অটল থাকছেন, আমি বলে দিচ্ছি। এটা আপনার কথা বলার স্টাইল আর আমার কথা বলার স্টাইল এক হবে না। জি না, আপনার চিন্তাধারা কিংবা কথা বলার স্টাইল, আপনার বোঝার ক্ষমতা তো আমার ক্ষমতা একরকমের হবে না। কাজে আমার কথাটাকে আপনি আপনার মতো ব্যাখ্যা করতে পারেন। আমার কথাটা আমার কাছে আমি যেভাবে বুঝি আমি সেভাবে প্রেজেন্ট করি। আপনার বুঝ কিংবা আমার বুঝ এক। প্রথম কথা হলো, আপনি যে তথ্য নিজে জানেন এবং স্ট্যাবলিশ করতে পারবেন ওইটা বলবেন। আপনি অন্যের নাম দিয়ে কোনো কথা বলবেন না। আমি আপনাকে তো বলি নাই, আপনাকে তো অন্যের রেফারেন্স টেনে এনে কিছু বলি নাই, তাই না? আপনাকে আমি সেকেন্ডলি, আপনি একটা কথার আপনি বলেছেন, আপনার ব্যাখ্যা দিয়েছেন, আমি একটা কথা বলেছি, আপনি আপনার ব্যাখ্যাটা দিয়েছেন, তারপরে আমি বলেছি। তো এটা নিয়ে তো আর বার্গেনিং এর প্রশ্ন ওঠে না। আপনি নিজেই মনে করতেছেন আপনি ঠিক আর কেউ ঠিক না, এটা তো ঠিক না। খবরদার, আমি তাহলে অনুসরণ করবো না। আমি আপনাকে বলি, আমি মনে করি শহীদুল, নো শহীদুল। প্রথম কথা, আমরা ব্যক্তিগত আক্রমণে না যাই, আমরা একটু সহিষ্ণুতা দেখাই, ব্যক্তিগত আক্রমণে না যাই। অবস্থার কোনো সহিষ্ণুতার ব্যাপার নাই এখানে। উনি একটা মন্তব্য করেছেন আমার ব্যাপারে, উনি এটার জন্য দুঃখ প্রকাশ করেছেন, তিনি এটার জন্য দুঃখ প্রকাশ করেন নাই। আপনি আমাকে রিওয়াইন্ড করে শোনান যে মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন। উনি বলেছেন আমি যে দুঃখ পেয়েছি এই জন্য উনি দুঃখিত। ওনার মন্তব্যে উনি অটল থাকছেন। ওনাকে বলতে হবে যে আমি আমার বক্তব্যটা প্রত্যাহার করলাম, কারণ এটা তার বক্তব্য ছিল না। উনি আরেকজনের রেফারেন্স, আরেকজন মানে অনেকে বলে। তো আমি আপনার কাছে জি আমি একটা ইয়েস নো কোশ্চেন, আপনি যদি দয়া করে উত্তর দেন, যে আমি একটা, যেমন আগে ছাত্রলীগ করেছি, এখন আমি, শহীদুল ভাই বলেছেন যে আমি একটা নতুন রাজনৈতিক দল গঠনের জন্য ছাত্র সংগঠন গঠন করছি, ছাত্র অধিকার পরিষদ, যুবকদের নিয়ে যুব অধিকার পরিষদ, শ্রমিকদের নিয়ে শ্রমিক অধিকার পরিষদ, এবং আমরা আশা করছি যে জানুয়ারির দিকে আমরা আমাদের রাজনৈতিক দল ডিক্লারেশন করবো। আমার একটা রাজনৈতিক ফিলোসফি আছে এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এবং আপনি আমার সাথে অবশ্যই একমত হবেন যে আমাদের প্রত্যেকের মনেই রাজনৈতিক ভাবে আমরা বর্তমান প্রেক্ষাপটে দেশের কোন না কোনো দলকে সমর্থন করি। তো আমার এই কথাটা কি ভুল, যে বা আমি পাবলিকের কথা শুনে আমি কি এটা ভুল বলেছি যে আপনি আওয়ামী লীগকে সমর্থন করেন না, এটা কি আমার ভুল? এটা ইয়েস না যদি আপনি বলেন। প্রথম কথা হলো, আপনাকে বলি, আপনি ঔদ্ধত্য এবং ভদ্রতার সীমারেখা বারবার অতিক্রম করছেন। আমি বলছি এই ধরনের বক্তব্য আমরাও দিতে জানি, আমরাও ভাই ছোট শহরের পোলা, আমরা এখানে ওই নাদুস নদুস ঘরে বড় হইনি, সো উই নো এভরি ল্যাঙ্গুয়েজ। কিন্তু আমি বলছি এটা দায়িত্বশীলতার জায়গা। আপনি আমাকে এখন চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন, না 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 না, আপনি তো আবার থার্ড টাইম এটাতে আসতেছেন। আমি আপনাকে বলি, অভদ্রতা করবেন না। আমি আপনাকে পার্সোনালি কোনো কিছু করেছি? এটার জবাব দেন, হ্যাঁ না। আমি আপনাকে পার্সোনাল কোনো কিছুতে বলেছি? আমি তো আপনাকে কটু ভাষায় মন্তব্য করেছি? সেটাও করিনি। নূর, আমি আপনাকে প্রায় শেষ প্রান্তে চলে এসেছি, আমরা মূল টপিকে চলে যাই। এবং তিনি এটার জন্য দুঃখ প্রকাশ করেছেন।
আপনি কথা বলি আমাকে কিন্তু খেপাচ্ছেন। উনি দুঃখ প্রকাশ করে নাই, উনি বলতেছে উনি দুঃখ প্রকাশ করে নাই, আপনি বলতেছেন। আপনি তাহলে কথা বুঝেন না। আপনি যদি কথা না বুঝেন আপনি অ্যাঙ্করিং করবেন না। তো আমি পরিষ্কার বলি, আমি নূরের সাথে পারস্পরিক মর্যাদার ভিত্তিতে কথা বলবো, নইলে আমার প্রয়োজন নাই। কিন্তু আমি আবার বলছি, উনি তৃতীয়বার বলেছেন, উনি কিন্তু আমাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে একটা লাইভ অনুষ্ঠানে উনি আমাকে প্রশ্ন করছেন যে আমি কি সরকারি দলকে সমর্থন করি না, হ্যাঁ বা না বলেন। আমি কি তাকে তার পার্সোনাল কোন স্ট্যান্ড নিয়ে বলেছি? আমি থেকে বলতেছি তার সাথে আমার মত পার্থক্য আছে, কিন্তু যে আমরা কোনো কোনো মানুষের মতে একটা রাজনৈতিক ফিলোসফি থাকতেই পারে, কেউ কাউকে পছন্দ করতে পারে, অপছন্দ করতে পারে। আমি আবার বলি শহীদুল, প্লিজ, ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড ল্যাঙ্গুয়েজ। রাজনৈতিক দর্শন থাকা আর একটা রাজনৈতিক দলের সমর্থক হওয়া ইজ নট দি সেম থিং। আমি তো তার এই যে ছেলে মানুষই চেষ্টা, কারণ সে, আমি বলি নূর ইয়াঙ্গার, সে আমার অ্যাডভান্টেজ নিতে চায়, কারণ সে আমাকে ট্র্যাপে ফেলাচ্ছে। যে কেউ আন্ডারস্ট্যান্ড, যে কোনো অডিয়েন্স ওইটা বুঝতেছে। কিন্তু জিনিসটা হলো, আমি যেমন তাকে ভদ্রতা অফার করেছি, সে আমাকে ভদ্রতা অফার করার শক্তি সাহসটা রাখেন, এটা সে অর্জন করে নাই বয়সের কারণে। এটা হয়তো একটু বয়স, কিন্তু দেখি উনি কি বলেন। আপনি ছেলে মানুষের মতো বলবেন না যে উনি দুঃখ প্রকাশ করেছেন। আচ্ছা, আমরা এখন ওনার বক্তব্য শুনে দেখি উনি কি বলেন। যাই হোক, এখানে ওভারঅল হচ্ছে আমরা কে কি বলছি সেটা হচ্ছে যারা প্রোগ্রামও দেখছেন তারা একটা মূল্যায়ন করবেন। না না না, আমি একটা কথা বলি নূর, আমি শুরু থেকে আপনাকে মর্যাদা দিয়ে কথা বলছি, আর আপনি আপনার চেষ্টাটা রাখছেন ল্যাংমারা। আপনি শুরুতে একটা কমেন্ট করেছেন। না না, এটা আপনার সাথে আমি একমত। আমি আপনাকে একটু বিরূপ মন্তব্য করে, আমি সিনিয়র সাংবাদিক, শ্রদ্ধেয় ব্যক্তি, আমি এটা উল্লেখ করেছি। সুতরাং এরপরেও যদি আপনি বলেন আপনাকে আসলে মর্যাদা দিয়ে কথা বলছে, সেটা দুঃখজনক। এর চেয়ে মর্যাদা আমার তাহলে কি বলবো, তাহলে আসলে কিভাবে দেয় মানুষকে সেটা আমার জানা। আপনাকে আমি যথেষ্ট সম্মান দিয়ে কথা বলি, শুধু আপনারা নয়, আমি যে কোনো প্রোগ্রামে যারাই সিনিয়র থাকে তাদেরকে অন্যরকম একটা রেসপেক্ট করি। এটা পারিবারিক শিক্ষা বলে, এটা আমরা পেয়েছি, আমরা আমার সিনিয়রদেরকে দিই। আমার এই পারিবারিক শিক্ষার এই মর্যাদার সাথে আমি একমত না। সো কাইন্ডলি এটা অফ করেন অনুষ্ঠান, এটা আজকের মতো। আমি অত্যন্ত দুঃখিত, কারণ একটা অভদ্র মানুষের সাথে আমি এখন তাকে একিউজ করছি। এখন মনে হয় ব্যক্তিগত আক্রমণ হয় না না, এইটুকু আবার আপনার ঔদ্ধত্য দেখাচ্ছেন। আপনি আমাদের জাকসুর ভিপিকে অভদ্র বলতে পারেন, এটা আপনি ঔদ্ধত্য দেখাচ্ছেন। এটা আবার আপনি ঔদ্ধত্য দেখাচ্ছেন, নিজের অতি অহংকার দেখাচ্ছেন। এগুলো আবার ঠিক না। এগুলো আবার আপনি এখন এতক্ষণ শুনেছি তো, জুনিয়র মানুষ শুনেছি, এখানে আপনি অভদ্রতা দেখাচ্ছেন। দেখেন, সবই রাজনীতি, মানে এটা পজিটিভ অংশটাও রাজনীতি, নেতিবাচক অংশটাও রাজনীতি। আমরা আসলে কোন স্টেটমেন্ট রাজনীতি নয়। দেখেন, আমি অনুষ্ঠানটা শুরুতে, যেহেতু আমি প্রথম স্টেটমেন্টটা আপনি আমাকে দিলেন, এবং এখানে যেহেতু একটু বয়সের কারণেও আমি একটু জ্যেষ্ঠ, আমি চেষ্টা করেছি যে আমার টোনটা যেন প্রথমত গণতান্ত্রিক হয়, এবং এটা পারস্পরিক মর্যাদার ভিত্তিতে হয়, এবং আমি যেন এমন কোনো আচরণ না করি যেটা কাউকে কারোর প্রতি অবাঞ্ছিত বা মানে এম্বারাসিং কিছু হয়। তো যেহেতু জনাব নূর একটু তরুণ, উনি হয়তো উপলব্ধি করবেন না, কিন্তু তিনি আমাকে রেফার করেছেন সরকারি ঘরানার একজন সাংবাদিক বলে। তো এর ফলে যেটা হচ্ছে, আমার কিন্তু এখানে কথা বলার রুচি নষ্ট হয়ে গেছে প্রাথমিকভাবে। কিন্তু আমি আমার প্রাথমিক বক্তব্যে এবং এখন পর্যন্ত, এবং যদি আমি কন্টিনিউ করি তখনও এটা আমি মেনটেন করব। কারণ আমরা যেহেতু সংবাদপত্রের সাথে থাকি, অনেক কথা আমরাও বলতে পারি, কিন্তু এটা মর্যাদাপূর্ণ নয়। একজন ইয়াঙ্গার মানুষ, আমি প্রাইভেট লাইফে ওনাকে হয়তো তুমি বলবো, কিন্তু আমি অনুষ্ঠানে তাকে আপনি করে সম্বোধন করছি, এটা শিষ্টাচার। উনি আমার যতই ইয়াং হোক না কেন, যতই ইয়াঙ্গার হোক না কেন। তা আমি আশা করব যে মানে একজন জ্যেষ্ঠের সাথে কিভাবে
আচরণ করতে হয়। জনাব নূর এটা তার পারিবারিক শিক্ষা, প্রাতিষ্ঠানিক শিক্ষা এবং জীবন থেকে নেওয়া শিক্ষা থেকে অনুসরণ করবেন। কারণ আমরা দীর্ঘদিন, আমি একটা পত্রিকার সম্পাদক 1980 সাল থেকে। আপনি যদি একটু সময় দেন নাইমুল ইসলাম খান, আপনি একটু সময় দিলে 30 সেকেন্ড আমি আপনার উদ্দেশ্যে একটা কথা বলবো। 30 সেকেন্ড। না না না, আমার আমি আসলে কথা একটা তথ্য জানার নূর ভাইয়া, আমি নেগেটিভ হচ্ছে না, আমি বলছি যে আমি আসলে ওইভাবে বলি নাই যে আপনি সরকার ঘরানার সাংবাদিক, না ওইটা ওই অর্থে বলি না। আমি বলছি যে অনেকে বলে থাকেন, তারপরে আপনি সত্য কথা বলছেন, এটা পাবলিককে বোঝানোর জন্য। আমি আপনাকে উদ্দেশ্য করে না, আসলে পাবলিককে ইন্ডিকেট করার জন্য। আমাকে প্লিজ আপনি প্রভোক করেন না। এখন অনেকে কি বলে, এই সস্তা কথা আপনি বলতে আসছেন আমার সাথে, তাহলে তো আমি আপনার সাথে টকশো করতে তো এগ্রি করার কথা না। কথাটা বুঝতে হবে যে এখানে আমরা সমমর্যাদার ভিত্তিতে কথা বলছি। তার মানে এই না যে পাবলিকে কি বলে, পাবলিককে অনেকে গালি দিয়ে কথা বলে, আপনি সেটা বলবেন নাকি যে পাবলিকে বলে আপনি কথা শেখাবেন না জ্যেষ্ঠকে। আমি এটা সেইভাবে বলিনি, এটা বলবেন না। আমি কিন্তু আপনাকে একজন জ্যেষ্ঠের দাবি নিয়ে বলছি, আপনাকে শিখতে হবে। যদি আপনাকে আমার সাথে শো করতে না, আপনাকে বাধা দিবেন না। আমার সাথে শো করতে হইলে আপনাকে শিখতে হবে। আমি কিচ্ছু বলবো না, আমি কিন্তু একটি খারাপ কথাও বলবো না। দিস ইজ মাই প্রমিস, এটা আমার, দিস ইজ হাউ আই ডু থিংস। কিন্তু আমি বলছি যে আপনাকে শিখতে হবে, কারণ আমি যদি এর কথা না বলি, আপনি কিছুক্ষণ পরে আরো একজনকে কি বলে তার রেফারেন্স দিয়ে একটা কথা বলবেন। তো আমি মনে করি না এটা শিষ্টাচারের মধ্যে পড়ে। সো আমাদের যেরকম টলারেন্স নাই, কিন্তু আমি টলারেন্ট। কিন্তু টলারেন্ট মানে আমি আবার ভুলটা ধরাইতে হবে। যেমন আমি একটা ভুল ধরালাম যে আমি সম্পাদক না। এটা সম্পাদক একটা আইনি পজিশন, কিন্তু এটা সরকার এপ্রুভাল দিতে হয়। আমি প্রধান সম্পাদক, যেটার জন্য সরকারের এপ্রুভাল লাগবে না। এটা একটু সিনিয়র অর্নামেন্টাল পজিশন। তো এনিওয়ে, তো আমার তো এই কথা বলতে গিয়ে এখন যে নূর যেটা বলতে চেয়েছিলেন আমার কথার ভেতরে ঢুকেছেন, এটাও শিষ্টাচারের বাইরে। আপনি প্রস্তাবনা রেখেছেন, আপনি বলতে চান, আমি কিন্তু সঙ্গে সঙ্গে বলেছিলাম যে আমি কথাটা সংক্ষিপ্ত করে আপনাকেই দিতাম। এটাও শিষ্টাচার। ইউ হ্যাভ টু লার্ন। এখন আপনি যদি কোথাও গিয়ে আপনাকে পিটাইতে আসে, আপনি পাল্টা নিজেকে রক্ষা করার জন্য, আপনিও পেটানোর জন্য উদ্যত হবেন। এটা তখন আপনার একটা লেজিটিমেসি গ্রো করে। কেন? কারণ আপনাকে আঘাত করেছে প্রথম, আপনি আত্মরক্ষার্থে প্রত্যাঘাত করেছেন। কিন্তু আমি তো আপনাকে, শহীদুল নেভার, এটা সহজভাবে নেওয়ার জিনিস না। শহীদুল, ডোন্ট ট্রাই টু লেজিটিমাইজ এনিথিং। আমার কথা শেষ হয়ে গেছে। আমি শুধু এইটুকু বলছি যে আমিও অন্যের রেফারেন্স দিয়ে কথা বলতে পারি। আমি শিষ্টাচারে থাকবো পুরো জিনিস। আমরা বিরোধের কথা বলবো, আপনি আমার সাথে একমত হবেন না, আমার সাথে আপনার একমত হওয়ার সুযোগও নাই অনেক ক্ষেত্রে, কারণ আপনার রাজনৈতিক পজিশন আমি জানি। আমিও আমার অভিজ্ঞতা থেকে আমার নিজস্ব চিন্তা ভাবনা আছে। সো এইটা একটা ইন্টারেস্টিং ডিবেট হইতে পারে, এবং আই এম অলওয়েজ রেডি। আমি আপনার এটা মনে করেন না যে আমি রাগ করে আপনার সাথে আরেকদিন শো করবো না। নো, আই উইল অলওয়েজ বি রেডি। সো এখন আমি ওই কথাটা বাদ দিই যে আপনাদের প্রশ্নটা কি ছিল আমি ভুলে গেছি, এখন আপনি একটু বলে দেন। প্রশ্নটা ছিল এরকম যে বাংলাদেশে গত মাস খানেক থেকে ভাস্কর্য বিষয় নিয়ে যে রাজনীতি চলছে, সেই আলোকে আমরা কুষ্টিয়ায় বঙ্গবন্ধু ভাস্কর্য ভাঙচুর হয়েছে। সেই ঘটনায় 2 জন মাদ্রাসা ছাত্রকে আটক করা হয়েছে, পরবর্তীতে শিক্ষককে আটক করা হয়েছে। আবার আমরা দেখলাম যে বাঘাযতীনের ভাস্কর্য ভাঙচুর হয়েছে, সেই ঘটনার সাথে যুবলীগ জড়িত। তো এই যে বাংলাদেশের এই ভাস্কর্য কি আসলে শুধুমাত্র ধর্মীয় বিষয়, নাকি এটা নিয়ে রাজনীতি হচ্ছে উভয় পক্ষ থেকে? দেখেন, বাংলাদেশে ধর্ম নিয়ে যারা রাজনীতি করে তাদের মধ্যে আওয়ামী লীগও আছে। বাংলাদেশে যতগুলি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, আপনি একটু খবর নিবেন, এগুলি নিয়ে পত্রিকায় খবর হয়েছে। স্বাধীনতা উত্তর মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে মূলত আওয়ামী লীগের এমপি নেতাকর্মীদের দ্বারা। সংখ্যায় বেশি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। আওয়ামী লীগের শাসনামলে প্রচুর মাদ্রাসা হয়েছে। আপনি খেয়াল করে দেখেন, মাদ্রাসা শিক্ষার যে অথরাইজেশন, যে বিশ্ববিদ্যালয়ের
মর্যাদা দিল, এগুলি কিন্তু সব আওয়ামী লীগের আমলে। বিএনপির আমলে কিন্তু এত মর্যাদা তারা পায় নাই। কেন? কারণ তারা ইসলামী সংগঠন এবং ইসলামী ব্যক্তিত্বদের মধ্যে আওয়ামী লীগের অবস্থান সুদৃঢ় করতে আওয়ামী লীগ একটা কৌশল নিয়েছিল তাদের মধ্যে জনপ্রিয় হতে এবং তাদের অনেক সমর্থন আনতে, এবং তারা অনেকখানি অ্যাপারেন্টলি তারা অনেকখানি সফল তাদের মধ্যে আছে। আওয়ামী লীগের ভিতরে এই মানে মাদ্রাসাপন্থী, ইসলামের ধর্ম মতের পন্থী, গোঁড়া মুসলমান, নামাজি মুসলমান, সব ধরনের মানুষই আছে, ব্যাপক সংখ্যক আছে। তো সুতরাং আমি এটা নিয়ে অনেকগুলি টকশো করেছি। আমার নিজের চিন্তা ভাবনা হলো যে এই যে ইসলামী সংগঠনগুলো, তাদের কিন্তু বহু দাবি দেওয়া। আমি শুরু থেকেই বলেছি এই পুরো ইস্যুটাকে ইসলামী সংগঠনগুলির একটা বড় অংশ ব্যবহার করছে উপরে ভাস্কর্য ইস্যুর চাপ সৃষ্টি করে তাদের কিছু সাংগঠনিক দাবি দেওয়া সরকারের কাছ থেকে আদায় করে নেওয়া। আমি বলে দিচ্ছি, আপনারা অচিরেই জানতে পারবেন কি কি জিনিস তারা আদায় করে নিয়েছে। এটা গেল একদিকে। অন্যদিকে আমি মনে করি এই ইসলামী সংগঠনগুলির এই ভাস্কর্য নিয়ে তাদের যে আক্রমণাত্মক মনোভাব, আমি বলবো মতামত, এবং নানান রকম কর্মসূচি ঘোষণার ভেতর দিয়ে যেটা হয়েছে, এখন চলছে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী, এটার আবার লিঙ্ক বাড়ানো হয়েছে যেহেতু প্রোগ্রামগুলি হতে পারে নাই। আপনি দেখবেন এখন এটার পলিটিক্যাল রিয়েকশন হিসেবে বঙ্গবন্ধুর ভাস্কর্য এখন জেলায় জেলায় উপজেলায় সর্বত্র হবে। এটা কিন্তু এক একটা জিনিসের প্রত্যেকটার একটা প্রতিক্রিয়া আছে। সুতরাং এটা রাজনীতিতে কে হেরেছে কে জিতেছে এটা খুঁজে পাওয়া যাবে না। আমার ধারণা সবাই যার যার ইন্টারেস্ট এখান থেকে নেওয়ার চেষ্টা করছে। আওয়ামী লীগও তাদের সুবিধা নিচ্ছে, ইসলামী সংগঠনগুলিও নিচ্ছে, লোকালি যে যেখানে যেভাবে পেরেছে নিচ্ছে। এই যে ভাঙচুর, এগুলি কিছু না। আওয়ামী লীগ মানে অসম্ভব রকম সহনশীলতার অফিসিয়াল পলিসি নিয়েছে। আপনাকে মনে রাখতে হবে, জনাব ওবায়দুল কাদের বলেছিলেন এই ভাস্কর্য ইস্যুতে যে আওয়ামী লীগ ক্ষমতাসীন দল, আমাদেরকে দায়িত্বশীল আচরণ করতে হবে, আমরা হুজুগে মাতবো না। তাদের নেতা কর্মীদেরকে জেনারেলি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে তারা যেন বাড়াবাড়ি না করে, এবং আওয়ামী লীগ দেখেন তেমন কোনো বাড়াবাড়ি করে নাই, আদার দেন মানববন্ধন, প্রতিক্রিয়া, নানান রকম, ইভেন সরকারি কর্মচারীদের, বিচারকদের এই সংবিধানের মানে সাংবিধানিক বিধানকে সমুন্নত রাখা, বঙ্গবন্ধুর মর্যাদার, এইটা নিয়ে কিন্তু ব্যাপক জিনিস হয়েছে আমাদের এখানে, যেটাকে আমরা বলি নাই, মানে প্রেসিডেন্স নাই, আনপ্রেসিডেন্টেড হয়েছে। সুতরাং আজকে থেকে 6 মাস পরে বা 1 বছর পরে, শহীদুল আপনাকে বলি, আরেকটা আলোচনা করেন যে বিগত এই ভাস্কর্য ইস্যুর 1 বছরে কার কি গেইন, কার কি লস, তখন আপনি বুঝতে পারবেন। আজকে হয়তো সবকিছু আপনার কথা নিশ্চয়ই বোঝা যাচ্ছে আসলে ভাস্কর্যটা মোটামুটি একটা রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্য ব্যবহার করা হয়েছে। ভাস্কর্য ইস্যুকে আমি আপনার সাথে একটা ছোট প্রশ্ন যোগ করতে চাই, যেটা আমি একটু আগে নূর সাহেবের কাছে উপস্থাপন করেছিলাম, যে রাষ্ট্রপতির কাছে 42 জন সিনিয়র বা দেশের সিনিয়র সিটিজেন সুপ্রিম জুডিশিয়াল কমিশন গঠনের যে আবেদন করেছেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে, সেখানে বেশ কয়েকটি অভিযোগের মধ্যে উল্লেখযোগ্য অভিযোগ হচ্ছে সুষ্ঠু নির্বাচনে ব্যর্থতা এবং কিছু দুর্নীতি আনা হয়েছে, দুর্নীতির অভিযোগ আনা হচ্ছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে। তো এই বিষয়গুলিকে আপনি কিভাবে দেখছেন আপনার জায়গা থেকে? প্রথম কথা হলো, দেখেন এখানে জনাব নূরের আলোচনার মধ্যেও ছিল, আমরা অনেক সময় বলি যে আন্দোলন করার সুযোগ দিচ্ছে না। পৃথিবীর কোথাও ইতিহাসের কোন পর্যায়ে আন্দোলন করার জন্য কেউ সুযোগ দেয় এটা আমি শুনি নাই। এই নূরই বাংলাদেশে আন্দোলন, একটা সফল আন্দোলনের নায়ক। কিন্তু এটা কিন্তু কর্মসূচি দিয়ে আন্দোলন হয় না, আবদার করে আন্দোলন হয়। আন্দোলনে যদি মানুষের সমর্থন থাকে, আন্দোলনে যদি ব্যাপক মানুষের সমর্থন এবং স্বার্থ জড়িত থাকে, সেখানে ডিএমপির পারমিশন নিয়ে আন্দোলনের কর্মসূচি দেয় নাই কেউ, পৃথিবীর ইতিহাসে। আন্দোলন হয়ে যায়,
সড়ক নিরাপত্তার আন্দোলন দেখেন, নূরের আন্দোলনের কথা তো বললামই। নূর আজকে জনপ্রিয়তার এই স্টেজে কেন? ওই আন্দোলন, তার উত্থান একটা আন্দোলনের ভিতর দিয়ে, কর্মসূচির ভিতর দিয়ে না। কিন্তু আপনি ওই যে মানে প্রাইভেট শিক্ষাঙ্গনে যে ভ্যাট বিরোধী আন্দোলন, আপনি এইরকম অসংখ্য আন্দোলন আমরা দেখাইতে পারবো যেগুলি অত্যন্ত সফল হয়েছে বাংলাদেশে। এখন আপনি আবার বললেন যে মানে মানে বাংলাদেশে কিছু বুদ্ধিজীবী যেটা করেছেন, অবশ্যই এটাও একটা এক্সপ্রেশন অফ ডেমোক্রেসি। আমরা যে বলি বাংলাদেশে কোনো গণতন্ত্র নাই, আমরা গণতন্ত্র নাই অনেকখানি আমরা হয়তো অনেকগুলি কারণ দেখাইতে পারবো, নূরও দেখাইতে পারবেন, আমিও দেখাইতে পারবো। নির্বাচন একটা প্রধানতম জায়গা। আমাদের নির্বাচন মোটেই একটা মানে মর্যাদাকর নির্বাচন বলার কেউ চেষ্টাও করে না। খুব ইন্টারেস্টিং, কিন্তু সরকারি দলও কিন্তু বলে না যে আমরা একটা অসাধারণ নির্বাচনে জয়লাভ করেছি। তো তার মানে এটাতে বোঝা যায় জিনিসটা। কিন্তু এখানে কিন্তু এটা না যে নূর একটা কথা বলতে পারে না, নূরকে ভয় পাইতে হয়, নূরকে হুমকি দেয়, কিন্তু নূর কিন্তু বলে, সে এটাও বলে যে ৭১ তার সমর্থকদেরকে সে আহ্বান জানায় ৭১কে বর্জন করা। তার এটা ব্যক্তিগত অধিকার, সে একটা এক্সপ্রেশন দিতে পারে, আমি মনে করি। আবার নূর যেরকম বলতে পারে যে ৭১-এর অনুষ্ঠান দেখেন না, আবার ৭১-এর যদি পছন্দসই লোকজন থাকে তাদের আবার অধিকার আছে নূরের নিন্দা করার। এই নিন্দা যতক্ষণ তার গায়ের উপরে আক্রমণ হিসেবে না আসবে ততক্ষণ পর্যন্ত এটাও তাদের অধিকার, এটাও গণতান্ত্রিক। তো আমাদের এখানে বাংলাদেশে কিছু বুদ্ধিজীবী যেটা করেছেন, এটার আবার আরেকটা রাজনৈতিক ডাইমেনশন আছে। সেটা হলো আমেরিকার সাম্প্রতিক নির্বাচনে ট্রাম্পের পরাজয় এবং জো বাইডেনের জয়, অর্থাৎ ডেমোক্রেটদের জয়। এই ডেমোক্রেটদের জয়টা বাংলাদেশে বিরোধী রাজনীতির মধ্যে কিছু উৎসাহ উদ্দীপনা তৈরি করেছে। এটার প্রধান কারণ, ডেমোক্রেটরা ক্ষমতায় থাকলে বিভিন্ন তখন পশ্চিমা অন্যান্য শক্তির মধ্যে তারা নেতৃত্ব দিয়ে তারা গণতন্ত্র নিয়ে খোঁজ খবর শুরু করবে। এই প্যান্ডেমিকের সময় ততটা না করলেও প্যান্ডেমিকের পরে তাদের দূতাবাস দিয়ে এই খোঁজ খবর শুরু হবে। এখানে কি কয়টা আন্দোলন হয়েছে, কয়টা গুম হয়েছে, এগুলি একটা নিত্য নৈমিত্তিক আলাপ আলোচনার বিষয় হবে। এইটা আমাদের দেশে এটা হলো ফার্স্ট অফিসিয়াল এক্সপ্রেশন অফ এনকারেজমেন্ট বাই আওয়ার সিভিল সোসাইটি which they got from the election in USA. এটা আমার পরিষ্কার ধারণা। আজকে যদি জো বাইডেন নির্বাচিত না হইতো, এই ৪২ জনকে একত্র করে এই স্টেটমেন্ট দিতে আরো অনেক সময় লাগতো, এগুলি নির্বাচন আসলে আসলে হইতো। সো আমার মনে হয় মনে মনে অনেকে শক্তি অনুভব করছেন ওই পশ্চিমা দেশের ইয়েতে। এটা আমার একটা বিশ্লেষণ, এটা আমার দিস ইজ হোয়াট আই থিঙ্ক। এবং এইগুলি কিন্তু এই এক্সপ্রেশন গুলি বাংলাদেশে যে হয়, এইগুলিও কিন্তু আমাদের দেশে গণতন্ত্র আছে। এই গণতন্ত্রের একটা ইনস্টিটিউশন ভীষণ দুর্বল, সেটা হচ্ছে নির্বাচন। এবং ওই নির্বাচনগুলি আমাদের এখানে যেহেতু মর্যাদাপূর্ণ ভাবে আয়োজন হয় না, এই জন্য নির্বাচন কমিশনের সমালোচনাটাও আমি মনে করি তাদের করার ভ্যালিড অধিকার আছে।